অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হাফিজউদ্দিন আহমদ বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানালেন স্পিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। 90 দিনের মধ্যে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান। বঙ্গভবনের চাবি পাওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা। সিএনজি স্টেশনে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, খালি হাতে ফিরছেন অনেকে। শিগগিরই সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। বাংলাদেশ সহ 7 দেশের পণ্যে নতুন করে 10% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের পোশাক খাতে প্রভাব পড়বে না বলছে সরকার ও ব্যবসায়ীরা। দেশে মন্দিরে মন্দিরে হাজারো ভক্তের মিলন মেলা। উল্টো রথযাত্রায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিনের উৎসব। দিল্লিতে বিক্ষোভ চলছেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ককরোচ জনতা পার্টির 3 দাবি। 24 ঘন্টা সময় চায় মোদী সরকার। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার এই তথ্য জানান। ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জরুরি সংবাদ সম্মেলনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তুলে ধরেন পদত্যাগের কারণও। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণও করা হয়েছে সংবিধান মেনেই। তাই এই ইস্যুতে আর বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। স্পিকার জানান, পতিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পেলেও বিএনপি সরকারের প্রতি মনোভাব ইতিবাচক ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে আগামী 90 দিনের মধ্যে। এমন বাধ্যবাধকতা রয়েছে দেশের সংবিধানে। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব থাকছে নির্বাচন কমিশনের উপর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। শুক্রবার সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী এই পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সঙ্গত কারণেই এই পদ শূন্য হওয়ায় আলোচনায় আসছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তার নির্বাচন প্রক্রিয়াই বা কি। সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলেও সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হচ্ছে না।
বাংলাদেশে এর আগেও এমন নজির রয়েছে। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে স্পিকার জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ইয়াজউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে তা পূরণের জন্য করতে হবে নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধানের 119-এর 1-এর ক অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি আইন 1991 অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে তফসিল। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ উল্লেখ থাকবে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে হলে বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রার্থী নিজে সংসদ সদস্য না হলেও চলবে, তবে তার মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক, আরেকজনকে হতে হবে সমর্থক। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটপত্রে ভোটদাতা সংসদ সদস্য নিজের নাম স্বাক্ষর করে ভোট দিয়ে থাকেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন দল বিএনপির। ফলে দলটি যাকে মনোনীত করবে সেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এখন অপেক্ষার পালা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কাকে বেছে নেয় বিএনপি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? কার হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবি? সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা এবং এর সাথে একজন সিনিয়র সচিবের নামও রয়েছে। কার মাথায় উঠতে পারে রাষ্ট্রপ্রধানের মুকুট, সেই আলোচনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। আইন অনুযায়ী বর্তমান সরকারের 5 মাসের মাথায় এবার রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন অবস্থায় সবার আগ্রহ, তাহলে কে হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের মার্চ মাস থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। 2016 সালে দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 79 বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাকেই স্থায়ী রাষ্ট্রপতি করা হবে কিনা সময়ই তা বলে দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নামও আছে আলোচনায়। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে। এখন জল্পনা কল্পনার অবসান হলেই জানা যাবে কে হচ্ছেন বঙ্গভবনের 23তম বাসিন্দা। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞে সহযোগিতার দায়ে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিচার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এবার অস্বীকার করতে পারেন না, তিনি গার্জিয়ান হিসেবে ব্যর্থ, তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি। এটা থামাও, এটা অনিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনিনি। নীরবে তিনি সমর্থন দিয়েছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। শাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রকাশের পরই বিক্ষোভ শুরু করেন সংগঠনটির কয়েকশো সদস্য। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফ্যাসিস্ট সরকারের সব অপকর্ম ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ সমর্থনের দায়ে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ 7টি দেশের পণ্যের উপর নতুন করে 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের আরোপ করা আগের 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্তে শুল্ক হারে কোনো পরিবর্তন আসবে না। তাই বাংলাদেশের পোশাক খাতে আপাতত কোনো প্রভাব পড়বে না বলছে সরকার ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি বাজার যুক্তরাষ্ট্র। সেই বাজারে বাংলাদেশের পণ্যের উপর আবারও 10% অতিরিক্ত শুল্ক আরোপ করল ওয়াশিংটন। প্রথম দেখায় বিষয়টি নতুন ধাক্কা মনে হলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। কারণ চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই একই হারে একটি অস্থায়ী শুল্ক কার্যকর ছিল, যার মেয়াদ শেষ হওয়ার পর এবার 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় একই হারে শুল্ক বহাল রাখল যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশি পণ্যের উপর কার্যকর মোট শুল্কে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। গড়ে 15% নিয়মিত শুল্কের সঙ্গে অতিরিক্ত 10% মিলিয়ে আগের মতোই মোট শুল্ক থাকছে 25%। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির জায়গাও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তৈরি পোশাকের প্রধান প্রতিযোগী ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশও একই ধরনের অতিরিক্ত শুল্কের আওতায় এসেছে। ফলে প্রতিযোগিতার মাঠে বাংলাদেশ আপাতত পিছিয়ে পড়ছে না। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের উপর 12.5% শুল্ক আরোপ করায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশের রফতানিকারকরা। বর্তমানে মনে হচ্ছে যে আমরা কিছুটা ডেফিনেটলি অন্যদের থেকে বেটার অবস্থানে আছি। আমাদের কিছু কম্পিটিটর যেমন ভিয়েতনাম কিন্তু 12.5% পেয়েছে। সো ভিয়েতনাম হচ্ছে ইউএস এর মার্কেটে সবচেয়ে বড় কম্পিটিটর এবং সবচেয়ে ভালো করছে। সুতরাং অবশ্যই তার থেকে 2.5% কম, এটা আমাদের জন্য বেটার। তবে এই সিদ্ধান্তের রাজনৈতিক ও বাণিজ্যিক বার্তা বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলছে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য ঠেকাতে যেসব দেশ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি তাদের উপর চাপ তৈরি করতেই এই পদক্ষেপ। আলহাদি খান, নিউজ 24। রাজধানী জুড়ে এবার নতুন ভোগান্তির নাম গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, মহেশখালী টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। কোথাও ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, কোথাও আবার সামান্য গ্যাসের আশায় লম্বা সারিতে দাঁড়িয়ে শত শত যানবাহন। এই চিত্র এখন রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের। গ্যাসের সংকটে শুধু চালকদের আয় কমছে না, কমেছে সড়কে চলাচল করা সিএনজির সংখ্যাও। এর প্রভাব পড়েছে যাত্রী সেবা ও নগর জীবনে। এমনকি ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স ও ওষুধ সরবরাহকারী যানবাহনের মতো জরুরি সেবাও। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যে সংকট কিছুটা কমেছিল, এখন সেই ভোগান্তি নতুন নাম গ্যাস সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সোনার হরিণ হয়ে উঠেছে এই গ্যাস, তবুও মিলছে না সেটি। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর পথ তৈরি করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। 9:30 গ্যাস পাম্পে ঢোকার পরে বলছে মেশিন বন্ধ করে দিতে, গ্যাস নাই। এখন গ্যাস কোন সময় আসবো তাও আমরা জানি না। গ্যাস তো পাইলামই না, মনে করেন ভাড়া তো মারতেই পাই না, তাই জমা দেবো কই থেকে আর খামো কি আমরা। দামটা বাড়ানোর জন্য এরকম ভোগান্তিটা আমাদেরকে পেতে হচ্ছে। দাম কমবো বাড়বে এটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষগুলা ভোগান্তি দেখলাম, ওখানে কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, অ্যাম্বুলেন্সে রুগী আছে। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। রাতের বেলা সিরিয়াল নিয়ে থাকতেছে, দিতে পারতেছি না, লাইনে গ্যাস নাই। যেখানে 10 পিএসআই গ্যাস পাওয়ার কথা সেখানে 2 পিএসআই পাচ্ছি না। আজকে 7-8 দিন আমাদের পাম্পে টোটালি বন্ধ, কোনো গ্যাস নাই লাইনে, আমাদের মেশিনে চালু হয় না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আমাদের একটা এফএসআরই হচ্ছে যান্ত্রিক ত্রুটি হয়েছে। যান্ত্রিক ত্রুটির উপরে তো আমাদের কারো হাত নাই, ওইটা কাজ চলছে, কাজটা শেষ হলে পরে ইনশাআল্লাহ আবার সব স্বাভাবিক হয়ে যাবে। এটা মানে বিগ কোনো ডিল না, আমরা এক্সপার্টদের নিয়ে আসছি, ওরা কাজ করতেছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো সমাধান হবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা চালক ও সংশ্লিষ্টদের। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাওয়ার কথা ছিল ইতালি। মানব পাচারকারীর দালালের খপ্পরে পড়ে ঠাঁই এখন লিবিয়ার মানব পাচারকারী চক্রের বন্দি শিবিরে। চলছে নির্যাতন, প্রতিনিয়ত চাওয়া হচ্ছে মুক্তিপণ। হুমকি আসছে জীবন নাশের। প্রিয়জনের জীবন বাঁচানোর আকুতি ভুক্তভোগী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার 6 যুবকের পরিবারে। জমি বিক্রি ও ঋণ করে লাখ লাখ টাকা দিয়ে নিঃস্ব তারা। HM মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালি ও ইউরোপ সহ বিভিন্ন দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এরপরেই শুরু হয় প্রতারণা, জিম্মি আর নির্যাতনের ভয়াবহ অধ্যায়। সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দি গ্রামের 5 যুবক এবং লক্ষ্মীপুর ইউনিয়নের বেতিয়ারা গ্রামের 1 যুবকও পড়েন একই চক্রের কবলে। আমরা বিচার চাই যেন আর যেও কেন এই প্রতারণা যাতে শিকার না হয়। মানিক দালালে 20 লক্ষ টাকা হাতে নিছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছে 18 থেকে 20 লাখ টাকা, কিন্তু ইতালির বদলে তাদের আটকে রাখা হয়েছে লিবিয়ার বন্দি শিবিরে। চালানো হচ্ছে নির্যাতন। প্রথম কয়দিন মারছে, অনেক মারছে, আমাদের ফোন দেয় আর আমরা যদি বাড়তি কোনো কথা কই তখন ইগের মারা শুরু করে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সহযোগিতা চাওয়া হয় তাহলে সেটা যৌক্তিকভাবে করা যাবে, সেটুকু নিশ্চয়ই আমি ডিসি স্যারের মাধ্যমে জানাবো। লিবিয়ার বন্দি শিবির থেকে প্রিয়জন জীবিত ফিরবেন কিনা সেই অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন ব্যাপী উৎসব। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় হাজারো ভক্তের মিলন মেলা। বিশ্বের মঙ্গল কামনা করেন ভক্তরা। আয়োজনে অংশ নেন তথ্যমন্ত্রী মোহাম্মদ জহিরুদ্দিন স্বপন। বলেন, ধর্মের নামে কেউ যেন বিভক্তি তৈরি না করে। ঢাক ঢোল, শঙ্খধ্বনি আর হরিনামের সুরে মুখর চারপাশ। ভক্তদের টানে ধীরে ধীরে এগিয়ে যায় জগন্নাথ মহাদেবের রথযাত্রা। পূর্ণ লাভের আশায় শরিক হয় ভক্তরা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলন মেলায়। মঙ্গল কামনা করেন ভক্তরা। রথযাত্রা উপলক্ষে যে এই দেশের মানুষ, সকল ধর্মের মানুষ সম অধিকার সমমর্যাদা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। মহাদেবের একটা বড় আবির্ভাব ছিল, সেই মধ্যে দিয়ে আমরা ছিলাম। এখন অন্তিম পর্বে আমরা চলে আসছি। অনেক ভক্তরা আছে যারা আতুল ল্যাংটা আসতে পারে না মন্দিরে, তো আজকে ভগবান নিজেই রাজপথে নেমেছেন ভক্তদেরকে কৃপা করার জন্য। এর আগে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, সবার সম অধিকারে এগিয়ে যাবে দেশ। আর যারা ধর্মের নামে বিভক্তির কথা বলে তারা জাতীয় ধর্মের শত্রু বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্যই আমরা বিশ্বাস করি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় 9 দিনের এই ধর্মীয় উৎসব। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। সরকারের সাথে আলোচনায় এখনো কোনো সমাধান না হওয়ায় দিল্লির যন্তর মন্তরে ভারতের ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। আলোচনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 শর্ত। আর সিজেপির দাবি, পর্যালোচনায় 24 ঘন্টা সময় নিয়েছে সরকার। এর মধ্যে বড় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভে দেয়াল জুড়ে গ্রাফিতি আঁকছেন আন্দোলনকারীরা। হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা, ছড়াচ্ছে উত্তাপ।
এদিকে দিল্লির বিত্তুল ভাই পাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। দুই মন্ত্রীর সাথে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট সংক্রান্ত আত্মহত্যাকারীদের প্রতি পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সরকারকে স্পষ্ট জানিয়েছি, বিক্ষোভ শক্তিশালী হবে। এছাড়া শিক্ষা পদ্ধতির সংস্কার সহ 5 দফা প্রস্তাব দেয়া হয়। শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে একমত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার সময় নিয়েছে সরকার। তাদের 3টি প্রধান দাবি ও পরীক্ষা সংক্রান্ত 5টি সংস্কার প্রস্তাব ছিল। আগামীকাল বিকেলে তাদের সাথে আবার সরকারের মতামত নিয়ে আলোচনা হবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এতে প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি রুপি জরিমানার বিধান রয়েছে। তবে এতেও তুষ্ট নয় দমনপীড়নের শিকার শিক্ষার্থীরা। দিল্লির পাশাপাশি নতুন করে হায়দ্রাবাদ, বিহার, কলকাতায় বিক্ষোভ মিছিল করছেন তারা। এর মধ্যেই লোকসভায় বিক্ষোভ প্রসঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় সরকার ও বিরোধী দল। এমনকি বাইরে অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস সহ একাধিক বিরোধীরা। আন্দোলন ঠেকাতে দিল্লি পুলিশের ছুটি বাতিল সহ 14টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।